কাব্য ততক্ষণে মাথা তুলল। স্নিগ্ধের দিকে তাকাতেই স্নিগ্ধ কাব্যের চোখ দেখে ভয় পেয়ে গেল। এতটা লাল হয়ে আছে চোখ দুটো, মনে হচ্ছে কান্না আটকে রাখার কারণেই হয়েছে। কাব্য ঠকিল, মাথার চুল এলোমেলো করে ঠিক করতে করতে উঠে দাঁড়ালো। অথচ স্নিগ্ধ স্পষ্ট দেখতে পেল কাব্যের হাত দুটো কি অস্বাভাবিক কাঁপছে। কাব্য এলোমেলো চোখে আশেপাশে কি যেন পাগলের বেশে খুঁজল। এরপর নিজেকে সামনে এগিয়ে গেল কুহুর কেবিনের দিকে। রেস্টরুমে কুহু নিথর হয়ে বেড়ে শুয়ে আছে, কাঁদছে নিঃশব্দে, বারিশ ভিজছে একের পর এক অশ্রুর পানিতে। এক হাত পেটের উপর চেপে রাখা। কাব্য দূর থেকে কুহুকে ওভাবে পড়ে থাকতে দেখে ওখানেই ভেঙে গেল, একদম গুড়িয়ে গেল সেখানে। কুহু বেরিয়ে শুয়েই কাব্যকে দূর থেকে দেখল, সাথে সাথে উত্তেজিত হয়ে বসার চেষ্টা করলো। কাব্য ভাই, আপনি আপনি কুহুকে অসুস্থ শরীরে বসতে দেখে কাব্য দৌড়ে এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়াতেই কুহু লাফিয়ে ওর বুকে এসে পড়ল। কুহুর এভাবে লাফিয়ে ওর বুকে পড়াতে কাব্য আচমকা ধাক্কা খেয়ে দু কদম পিছিয়ে যেতে যেতেও কুহুকে শক্ত করে ধরে নিল। কুহু এসব দেখে না, সে কাব্যের বুকে মাথা রেখে ওর বাহুর শার্ট খামছে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে আর বলছে, আমার বাচ্চা, আমার বাচ্চাটা নেই কাব্য ভাই। আমার বাচ্চা, আমার বাচ্চাটাকে ওরা ওরা ফেলে দিয়েছে কাব্য ভাই। আমাদের বাচ্চা, ওটা আমাদের বাচ্চা ছিল, আর নেই, আর নেই, ফেলে দিয়েছে ওরা। কাব্যের চোখ থেকে এবার এতক্ষণে জমিয়ে রাখা এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও শক্ত করে কুহুর মাথাটা নিজের বুকে চেপে ধরল, দুহাতে ধরা কান্না থামানোর চেষ্টা করছে। কুহু কাব্যের হাত ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে দুহাত কাজের কাব্যের মুখ চেপে ধরে বলতে থাকে, আমি আমি বলেছি জানেন, আমি বলেছি ওই মরা বাচ্চাটা আমার পেটে তোমরা রেখে দাও, ফেলো না ওকে, বলেছি আমি, বিশ্বাস করেন। তবু ওরা রাখেনি, ফেলে দিল ওরা আমার সামনে। ওইটুকু বাচ্চাকে ওরা কাটলো, ফেললো। কাব্য দুহাতে কুহুর মুখ ধরল, চুল গুছিয়ে দিতে দিতে বলল, শান্ত হ কুহু, শান্ত হ। কুহু শোনেও না এসব সান্ত্বনার বাণী। ও আবারও কাব্যের বুকে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। এই যাত্রায় ক্লান্ত স্বরে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার পেট, আমার গর্ভকে ওরা খালি করে দিল, আমার আমার খালি করে দিল কাব্য ভাই, খালি করে দিল ওরা। এই এক কথাতে এতক্ষণ নিজেকে জমিয়ে রাখা শক্ত কাব্যের চোখ থেকে ও নিজের অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। ও কুহুকে বুকের সাথে শক্ত করে ধরল, আরও জোরে অধিকার দেখিয়ে। স্বামী কাব্য তার মৃত বাচ্চার মাকে নিজের সাথে চেপে ধরে রেখেছে কোনো এক দৈব অধিকার দেখিয়ে। ওটা দৈব অধিকার না, ওটা ভালোবাসার, সম্মান, বিয়ের অধিকার। কুহু বড্ড পাগলামি করছিল, কাব্যের অস্থির করে তুলছিল নিজের সাথে। একবার না পেরে কাব্য ইশারায় নার্সকে ডাকলো। নার্স পাশে দাঁড়াতেই কাব্য নিভু স্বরে বলল, ঘুমের ওষুধ দিয়ে দিন ওকে, শি নিডস রেস্ট। নার্স মাথা নাড়ল। ইঞ্জেকশন আনতে গেলেই কুহু ঝাঁকি দিয়ে নার্সের হাত সরিয়ে কাব্যের গলা জড়িয়ে ধরে পাগলামি করে বলল, আমি এখানে থাকবো না কাব্য ভাই, বাসায় যাবো আমি এক্ষুনি, প্লিজ। আমার বাচ্চা এখানেই মরেছে কাব্য ভাই, ওরা মেরেছে। আমি ওদের দেখলেই আর দেখলেই না আমার আত্মাটা কেমন চিৎকার করে কাঁদে। আমি এখানে থাকবো না, থাকবো না, প্লিজ। কাব্য কুহুর মুখ দু হাতে ধরে বুঝিয়ে বলল। থাকতে হবে কুহু, ইউ নিড ট্রিটমেন্ট। সাথে সাথে কুহুর ধমকে উঠল। আমি বাসায় যাবো বললাম না, শুনতে পাননি আপনি? কুহুর চিৎকার করে ধমকানোতে নার্স অবধি থমকে গেল। কাব্য নিশ্চুপ তাকিয়ে থাকে। কুহু সাথে সাথেই কাব্যের বুকে মুখ লুকিয়ে নিল, বলতে থাকে, সরি বললাম না, আর বকবো না, সরি সরি সরি। কাব্য কিছু বলল না, কুহুকে বুকের মধ্যেই লুকাতে দিল, বরং নার্সের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে নার্স নিজে থেকেই জানালো। বলা শেষ হলে নার্স চলে গেল। কাব্যের বুকে মুখ লুকিয়ে কুহু হাঁপাচ্ছে বড্ড। এতক্ষণ হুম্বি তুম্বির পর ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়েও কাব্যের শার্টের হাতা এখনো শক্ত করে ধরে আছে। কাব্য তাই না পেরে ওভাবেই এক হাতেই ফোন বের করে স্নিগ্ধকে কল দিল। ওপাশে কল রিসিভ হলে কাব্য এক হাতে কুহুকে আগলে ধরে বলল স্নিগ্ধকে, ডক্টরের সঙ্গে কথা বল, বাসা যাবো আমরা, কুহু থাকতে চাইছে না। ওকে ভাই। স্নিগ্ধ ফোন কেটে ডক্টরের কেবিনের দিকে দৌড়ালো। সিদ্দিক মহল, কাব্যদের ফ্ল্যাট, রাত 10টা। কুহু ঘুমাচ্ছে বিছানায়, চোখ মুখ এই দুদিনই শুকিয়ে গেছে পুরোই।
যেন মনে হচ্ছে মেয়েটার উজ্জ্বল শরীরে মরিচা পড়েছে। এদিকে কুহুকে মুখে ঘুমে রেখে কাব্য থেকে শুরু করে পুরো সিদ্দিক পরিবার কাব্যদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। কাব্য এক পাশের সোফায় চুপ করে বসে থাকে, অন্য পাশের আলোচনায় কোথাও সে কোনো একটা কথাও বলেনি এখন অবধি। অবশ্য সেদিনের পর কাব্য নিজেও ভীষণ চুপচাপ হয়ে গেছে। জরুরি কথা ছাড়া আজকাল ঠিকঠাক কথাও বলে না। আলোচনার এ পর্যায়ে আনোয়ার কথা তুললেন। এটা কিভাবে হবে? অলরেডি লোকেদের ইনভাইট করা হয়ে গেছে, এখন কিভাবে বিয়ে পৌঁছাবো? শামীমা দুর্বল কণ্ঠে উত্তর দিলেন। জানি না, আমি কিচ্ছু জানি না কিভাবে কি করবে। কিন্তু আমার বড় ছেলেটা, এই মুহূর্তে আমি ছোট ছেলের জন্য আনন্দ উৎসব করতে পারবো না। আমার ওই মনের জোর নেই। আনোয়ার নিজেও চিন্তিত হয়ে পড়েন। কবিতা শামীমাকে বললেন। আপা, লোকদের কি বলবে? শামীমার সাথে সাথে তেজ নিয়ে বললেন। আমার কাব্যকুহুর এই অবস্থায় লোকে দেখছে, লোকে সহ্য করছে, আমরা সহ্য করছি। এই ছোট দুটো ছেলে মেয়ে সব সহ্য করছে। এই পরিস্থিতি দিয়ে এই ছেলে মেয়ে দুটো যাচ্ছে, ওরা কেউ দেখছে এসে? সাদাত এবার স্নিগ্ধের দিকে তাকালেন। তোমরা কি, তোর কি মত স্নিগ্ধ? বিয়ে 1 মাস পেছবি? স্নিগ্ধ কাব্যের দিকে চেয়ে এতক্ষণে কথা বলল। ভাইয়ার এই অবস্থার বিয়ে করব না আমি। এত মাস অপেক্ষা করেছি, আর 1 মাস করব, প্রবলেম নেই। স্নিগ্ধ বিয়ে করবে, হলুদ আগামীকালই হবে। কাব্য এত সব কথার মধ্যে হঠাৎ নিজের নীরবতা ভেঙে বলে উঠল। শামীমা তাকালেন অবাক হয়ে ছেলের দিকে। কুহুর এই অবস্থা। কাব্য সোজা হয়ে বসে শামীমার দিকে তাকালে এবার সোজাসুজি বলল। তো আমাদের এই অবস্থার জন্য কতদিন সব বন্ধ থাকবে আম্মু? তুমি আমারটা দেখছো, আর স্নিগ্ধ কায়া ওরা ওরা 3 বছর অপেক্ষা করেছে। 3 বছর কিন্তু কম না আম্মু। আর না। স্নিগ্ধ কথা বলার চেষ্টা করল। ভাইয়ার এই অবস্থায় বিয়ে করতে পারবো না আমি। কাব্য সাথে সাথেই ধমকে ওঠে। তো কি হয়েছে আমাদের? মরেছি আমরা? বাচ্চা আর আসবে না? আমরা নিজেরাই সামলে নেব। তুই বিয়ে কর। কায়ার কথা ভাব একবার। ওর অপেক্ষা আর বাড়াস না। বিয়ে করে ফেল যত দ্রুত। যা হইচই করার সব করবি। মন মরা হয়ে বিয়েতে থাকলে মেরে ফেলবো একদম। বিয়ের মতোই হবে। কুহুর রিফ্রেশমেন্ট দরকার। এই বিয়েটা ওর জন্যই ভালো। কাব্যের এক কথাতে ড্রয়িং রুমে বসে থাকা প্রত্যেকের মধ্যকার দ্বিধা ভেঙে গেল। শামীমা কাব্যকে কিছু বলতে যাবেন, কাব্য উঠে গেল সোফা থেকে। নিজের ঘরে যাওয়ার আগে শেষবারের মতো শামীমার দিকে চেয়ে বলল। তোমরা এক ছেলের জন্য ভাবতে গিয়ে আরেক ছেলের প্রতি স্বার্থপর হইও না আম্মু। সব বাচ্চাই সমান আদরের, কষ্টের, হোক সেটা মৃত বা জীবিত। কাব্য চলে গেল নিজের রুমে, অথচ বসার ঘরটাকে রেখে গেল নিশ্চুপ থমথমে। সবাই ফ্যালফ্যাল চোখে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাব্য কখনো কেন মুখ ফুটে বলে না ওরও কষ্ট হচ্ছে, এভাবে কেন গুমড়ে মরছে ছেলেটা। কাব্য নিজের রুমে ঢুকে একবার সতর্ক চোখে বিছানায় ঘুমিয়ে থাকা কুহুকে দেখে নিল। তারপর ভীষণ নিঃশব্দে আলগোছে দরজার সিটকেটি তুলল। পরপর আবার রেখে দিল। কুহুর ঘুম ভেঙেছে কিনা, না ভাঙেনি। কাব্য ছোট শ্বাস ফেলে চুপচাপ এগিয়ে এলো কুহুর শিয়রের দিকে। দুপুরে ভীষণ জ্বর উঠেছিল কুহুর, জ্বরটা আবার মাপতে হবে। কাব্য থার্মোমিটার বের করে জ্বর মাপতে দিল, ভীষণ সাবধানে যেন মেয়েটার ঘুম না ভাঙে। থার্মোমিটারে জ্বর অস্বাভাবিক দেখাচ্ছে। কাব্যকে আশ্বস্ত হতে দেখা গেল এবার। ভীষণ নিঃশব্দে মেডিসিন বক্সটা ড্রয়ারে রেখে এবার চেয়ার থেকে উঠে যাবে। হঠাৎ ওর হাত চেপে ধরে কুহু। কাব্য থমকে গেল এ যাত্রায়। পেছন না ফিরেই বুঝতে পারল কার হাত এটা। কাব্য ছোট একটা শ্বাস ফেলল স্রেফ। কুহু আস্তে করে জিজ্ঞেস করল। চুপচাপ চলে যাচ্ছিলেন কেন? কাব্য জবাব না দিয়ে কুহুর হাতটা ছাড়ানোর চেষ্টা করতেই কুহু নাছর বাঁধার মতো কাব্যের হাতটা এবার 2 হাতে ধরে বলল। ছাড়বো না। আপনি আমার সাথে কথা কেন বলছেন না? হ্যাঁ, কি হয়েছে? কাব্য হাত ছাড়ানোর চেষ্টা করতেই কুহু আরো শক্ত করে ধরে। কাব্য ছোট শ্বাস ফেলে পেছন ফিরে তাকালো ততক্ষণে। কুহুর শুকনো অসুস্থ মুখটুকু দেখে নিয়ে আবার চোখ ফিরিয়ে নিল, মাথাটা নামিয়ে বলল। বলার কিছু নেই, তাই তোর ঘুমানো উচিত এখন। বলে আবার হাত ছাড়ানোর চেষ্টা করতেই কুহু ছাড়ল না। শক্ত করে ধরে আবার নরম কণ্ঠে বলল। আপনার কিছু বলার নেই? সত্যিই নেই? কাব্য একবার কুহুর চোখের দিকে তাকালো, পরপর চোখ ফিরিয়ে নিয়ে ড্রয়ার দেখিয়ে বলল।
আমার নির্দোষ হওয়ার সমস্ত প্রুফ ডয়ারে রাখা পেন ড্রাইভে আছে, সময় করে দেখে নিস। কাব্য কথাটা শেষ করলো। এই কাব্য শুনে কুহুরা মুখটা শুকনো হয়ে গেল। নিচু স্বরে বলল, আমি এটা জানতে চাইনি, সত্যিই চাইনি। কাব্য মাথা তুলে তাকালো এবার। কেন? আমাদের সম্পর্ক এটার উপরে ভিত্তি করেই টিকেছিল। কুহুর বুকটা ছলছল করে উঠল। ও একটা ঢোক গিরে নিজেকে সামলালো। পরপর কাব্যের হাতটা নিয়ে আলতো করে নিজের মুখে গাড়ি ঘষল। কাব্য স্রেফ তাকিয়ে রইল। হাত ছাড়ানোর চেষ্টা করতে কুহু কাব্যের চোখে চোখ রেখে বলল, আমি আমি সরি সব কিছুর জন্য। কাব্য এবারও স্রেফ তাকিয়ে রইল। কুহু কাব্যের হাতের পিঠে চুমু খেয়ে ওই হাতটা ধরে রেখেই ড্রয়ার থেকে পেনড্রাইভ বের করে পানির গ্লাসের ঢাকনা খুলে পানিতে চুবিয়ে ফেলল। পুরোটা সময় কাব্যের দিকেই তাকিয়েছিল কুহু। এত কিছু দেখেও কাব্য তখনও কিছু বলল না। কুহু ইচ্ছে মতো পেনড্রাইভটা পানিতে চুবিয়ে ফুলিয়ে ফেলল পুরো পেনড্রাইভ। তারপর পানি থেকে বের করে এক হাতেই পেনড্রাইভ দেয়ালে ঘষে ঘষে সেটার সেন্সিটিভিটি পুরোপুরি নষ্ট করে রীতিমতো প্রশ্ন ছুড়ল জানলা দিয়ে বাইরে। কাব্য পুরোটাই দেখল। চুপ করে একটা শব্দ না করে ওর একটা হাত তখনও বুকে কুহুর এক হাতেই ধরে রাখা। ও তখনও এত কিছু দেখার পরও কিছুই বলল না। কুহু পেনড্রাইভ ফেলে কাব্যের হাতটা দু হাতে ধরো এবার। আদরের কণ্ঠে বলল, আমার কোনো প্রুফ চাই না, আমার শুধু একটা সম্পর্ক চাই, ভালোবাসার সম্পর্ক, আপনার সাথে আপনার হাত ধরে ব্যাস। কাব্য এটা শুনে হঠাৎ হেসে উঠল। ফিক করে হাসতেই কুহু তাকালো ওর দিকে। কাব্য মলিন হেসে ঠান্ডা স্বরে বলল, সম্পর্ক আমিও চেয়েছিলাম কুহু, তোর কাছে একটা সুযোগ আমিও চেয়েছিলাম। এতদিনে ফাইনালি এতদিনে বরাবর হলো দুজনের পাল্লা। কুহুর চোখ থেকে পানি পড়ল না সাথে সাথে এই এক কথার পরই। কাব্য হা করে একটা শ্বাস ছাড়ে পরপর ক্লান্ত কণ্ঠে বলল, তবুও কুহু, আমি রিভেঞ্জ নেব না, কিছুই বলবো না তোকে। তুই আমার ওয়াইফ, ভালোবাসার সম্পর্ক, এটা তুই চাইতে পারিস, এটা তোর হক। তবে আমার একটু স্পেস দরকার। আমার এসব অস্থির লাগছে, আমার খুব একটু স্পেস পেলে হয়তো বা ভালো লাগবে। জাস্ট কদিন, আই হোপ তুই হেল্প করবি। কুহু তাকিয়ে রইল কাব্যের মুখটার দিকে। পরপর কাব্যের হাতের পিঠে ছোট করে একটা চুমু খেয়ে ফের তাকালো কাব্যের দিকে। মৃদু স্বরে বলল, সোজা বাংলায় আমার থেকে দূরে থাকতে চাচ্ছেন, তাই তো? কাব্য কিছু বলল না, স্রেফ চোখ ফিরিয়ে নিল। কুহু হাসত। কাব্যের হাতটা আচমকা ছেড়ে দিল। কাব্য ওভাবে জোর দেওয়াতে ওর হাতের দিকে একবার চেয়েই কুহুর দিকে তাকালো। কুহু মৃদু হেসে বলল, ঠিক আছে, আপনি এতদিন আমার জন্য অপেক্ষা করতে পারলে আমিও পারবো। তবে একটা কথা, আপনি যেভাবে আমাকে মানানোর চেষ্টা করে আমার পিছু পিছু ঘুরেছেন, তেমনটা আমিও করব। মানে? কাব্য বোঝেনি। কুহু আরাম করে উঠে বিছানায় হেলান দিয়ে কাব্যের দিকে তাকালো। ঠোঁটে হাসি রেখে বলল, মানে হচ্ছে আপনি বাধ্য হবেন আমার কাছে আসতে, আমায় ছুতে। আমি নিজে বাধ্য করব আপনাকে। আমার কথার মানে এটা ছিল। কাব্য ভ্রু কুচকে তাকালো। পরপর বলল, আমি রেগে নেই তোর উপর, এসব ছেলে মানুষে করার কোনো দরকার নেই। কুহু জবাব দিল আমোদেই। আমি কখন বললাম আপনি রেগে আছেন আমার উপর? আমি তো শুধু বললাম আমি মাছির মতো ভন ভন করবো আমার পার্সোনাল মিষ্টির আশপাশটায়, ব্যাস এতটুকুই। কাব্য তাকিয়ে কুহুর মতিগতি বোঝার চেষ্টা করলো। আফসোস কিছুই বুঝতে পারল না। পরপর নিরাশ ভঙ্গিতে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ পেছন থেকে কুহু ডাকে। আবার বহুদিন আগের মতো খুশি উচ্ছ্বাস কণ্ঠে নিয়ে বলে জোরে বলে উঠল, কাব্য, আই লাভ ইউ। কাব্য থেমে গেল। কেঁপে উঠল কাব্যের পুরোটা শরীর, তনু মন রু ওই একটা কথাতেই। সামান্য 3টা শব্দ, আহামরি হয়তোবা তেমন না। তবে এই 3টা শব্দ আবার আগের মতো কুহুর মুখ থেকে শোনার জন্য কাব্য তড়পেছে। খুব ভীষণ ভীষণ তড়পেছে। ঠিক কতটা সেটা স্বয়ং কাব্য আর তার খোদা জানে। কাব্য থেমে গেল। কেঁপে উঠল কাব্যের পুরোটা শরীর, তনু মন রূহ ওই একটা কথাতেই। পেছন থেকেই কুহু খেয়াল করতে পারল কাব্যের পুরুষালী কাঁধ পিঠ কেঁপে উঠেছে। কাব্যের একটা হাত দেয়াল চেপে নিথর হয়ে গেছে প্রায়। কুহু মৃদু হেসে বালিশে হেলান দিয়ে আরাম করে বসে দেখল সেটা। এক সময় নিজেকে সামনে কাব্য পেছন ফিরে তাকালো। কুহুর চোখের দিকে নিষ্পলক তাকাতেই কুহু ভ্রু বাঁকালো।
কি থেমে গেলেন যে? যাবেন না? স্পেস চাই না না কি আর? কাব্য থতমত খেয়ে গেল হয়তোবা। ও আমতা আমতা করে বলতে চাইল, তুই একটু আগে কি কি বলতে চাইলি? কি? কুহু কিছুই জানে না, ভাব এমন। কাব্য ভ্রু কুচকে তাকালো, পরপর নিজেরই সোনার ভুল ভেবে মাথা ছাড়ি দিল। নাথিং। ছোট শ্বাস ফেলে গোমরা মুখে পেছন ফিরে চলে যাবে তার আগেই কুহু ডাকল। শুনুন। স্ত্রী সুলভ অমন আদুরে ডাকটায় কাব্য তাকালো পেছন ফিরে। কুহু আলমারি দেখিয়ে নরম স্বরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, এই জামায় না আমার গরম লাগছে। আপনার একটা সাদা শার্ট বের করে দেবেন প্লিজ? হোয়াট? কাব্য আহাম্মক বুড়ো। কুহু কাব্যের শার্ট পরবে? কি মুসিবত পাকাচ্ছে এই মেয়ে, খোদাই জানি শুধু। কি ওয়ার্ড? দিন শার্ট। কুহু এবার চোখ পাকায়। কাব্য সন্দিহান চোখে কুহুর চোখ মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পর মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলে কাভার থেকে সাদা শার্ট বের করে বিছানার উপর রাখলো। পরপর মাথাটা নামিয়ে চুপচাপ চলে গেল, কথা না বাড়িয়ে। কুহু ওদিকে তখন ঠোঁটে শয়তানি হাসি ঝুরিয়ে দিয়ে বড্ড আরাম করে বেড়ে হেলান দিয়েছে। পরদিন সকাল, সিদ্দিক মহল। কুহুর মিসক্যারেজের 1 সপ্তাহ পর আজ সিদ্দিক মহল পুনরায় সুসজ্জিত হয়েছে। সিদ্দিক মহল যেন বহুদিন পর প্রাণ পেয়েছে নিজের। কাব্যের বিয়েতে খুব একটা আয়োজন করা হয়নি দেখে শামিমা আনোয়ার দুজনেই স্নিগ্ধর বিয়ে বেশ ধুমধাম করিয়ে দিচ্ছেন। এই তো আজ বেশ বড়সড় করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়িতে। বাড়ির সব গিন্নিরা ভীষণ ব্যস্ত, ইতিউতি দৌড়াচ্ছেন। একবার এই কাজ তো আরেকবার ওই, ফুরসত নেই কারোরই দুদণ্ড। ওদিকে কাব্যকে পাঠানো হয়েছে স্নিগ্ধের রুমে। ওকে তৈরি করে এনে স্টেজে বসানোর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কাব্যকেই। শামিমার কথা মতো স্নিগ্ধ তৈরি হচ্ছে নিজের ঘরে। মাত্রই গোসলে গেল। কাব্য স্নিগ্ধের জন্য সাদা হলুদের মিশেরে পাঞ্জাবি বের করে বেডের ওপর রেখেছে। স্নিগ্ধ গোসল করে বেরিয়ে আসতেই কাব্য পাঞ্জাবি বাড়িয়ে দিল। সাইজ দেখেছিলি? ঠিক আছে? হ্যাঁ, ফিটিং ঠিক আছে, ট্রায়াল দিয়েছিলাম কাল। স্নিগ্ধ পাঞ্জাবি নিতে নিতে জবাবটা দিল। কাব্য কথা বাড়ল না আর। স্নিগ্ধ পাঞ্জাবি পরতে পরতে তারা দেখিয়ে বলল, তুমি গিয়ে রেডি হচ্ছ না কেন? ভাবি রেডি হয়েছে। কাব্য স্নিগ্ধের পারফিউম এগিয়ে দিতে দিতে জবাব দিল। পরে রেডি হচ্ছি, আম্মুর আদেশ, তোকে রেডি করিয়ে তারপর যাব। স্নিগ্ধ মৃদু হেসে কাব্যের দিকে তাকানো, পারফিউম ছিটিয়ে সেটা রেখে এগিয়ে এলো কাব্যের দিকে। কাব্য তখন স্নিগ্ধের জন্যে আনা হলুদ কৌটোটা হ্যাঙ্গার থেকে বের করে বিছানায় রাখছিল। স্নিগ্ধ সামনে গিয়ে ডাকলো নরম কণ্ঠে, ভাইয়া, একটা কথা ছিল। কাব্য পেছন ফিরে তাকালো। কি? স্নিগ্ধ হঠাৎ কিছু না বলে কাব্যকে ম্যানলি হাক করো। কাব্য অবাক হয়ে তাকালো ঘাড় ফিরিয়ে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ভীষণ নরম স্বরে ম্যানলি হাক করে শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরে ভীষণ কৃতজ্ঞতা নিয়ে শোনালো, থ্যাংক ইউ ভাইয়া, শুরু থেকে এখনো অবধি সব কিছুর জন্য তুমি না থাকলে এসব কিছুই হতো না। থ্যাংক গড তুমিই ছিলে। কাব্য এ যাত্রায় মৃদু হেসে ভাইয়ের পিঠে চাপড় দিয়ে থেমে গেল। স্নিগ্ধ সরে এলো, কাব্যের মুখের দিকে চেয়ে আবার তাড়াহুড়ো দেখিয়ে বলল, 12টা বেজে গেছে অলরেডি, ভাবি ওয়েট করছে, দ্রুত যাও, রেডি হয়ে নাও। সবার আগে তুমি ভাবির আমাকে হলুদ দিবে আজ, বাট অল্প করে দিয়ে কিন্তু। ওকে দেন। কাব্য স্নিগ্ধের কাঁধে চাপড় দিয়ে বেরিয়ে এলো স্নিগ্ধের ঘর থেকে। কাব্য নিজের রুমের দিকেই যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে প্রেমা দৌড়ে এলেন ওর দিকে। কাব্য থামলো প্রেমাকে দেখে। জি চাচি, কিছু বলবেন? প্রেমা হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করেন। কাব্য শুনে সহসা বলল, আমি রুমে যাচ্ছি, আপনি চলেন না হয়, আমি সম্ভবত খুঁজে পাবো না। প্রেমা তাই ঠিক মনে করলেন। কাব্যের সাথে চললেন কাব্যের রুমের দিকে। কাব্য দরজায় নক করলো প্রথমে, তারপর আস্তে করে দরজাটা খুলে বাতি চালালো রুমে। তারপর ব্লাস্ট। সাথে সাথে বেচারা কাব্য প্রেমা দুজনের মুখ এই একদম হা হয়ে গেল। কারণটা কাব্যের স্ত্রী কুহু। কাব্যের আতপাগল স্ত্রী কুহু এই মুহূর্তে শুধুমাত্র কাব্যের সাদা শার্ট গায়ে ওদের সামনে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে, নগ্ন পা অব্দি দেখা যাচ্ছে।
সাদা শার্টটাও পরেছে কাঁধের থেকে কিছুটা নামিয়ে, উপরের দুটো বোতাম খুলে রাখা, অর্থাৎ বুকের একাংশ অনেকটাই দৃশ্যমান ছিল। চুলে গামছা পেঁচানো, মাত্রই গোসল করে এসে সম্ভবত কাব্যের জন্যই অপেক্ষা করছিল। কুহু হাঁ করে প্রেমার দিকে তাকিয়ে আছে, নিজেও আহাম্মকু। পরপর কুহু তাজ্জব হয়ে ওদের দুজনকে বোকার মতো দেখে সাথে সাথেই পাগলের বেশে দৌড়ে কমফোর্টার দিয়ে ঢেকে নিল নিজেকে। তাড়াহুড়ো হাতের শার্টের উপরে দুটো বোতাম লাগাতে লাগাতে বলল, চাচি, ওই আসলে আমি ভেবেছি। কাব্য নিজেও আহাম্মক পুরো। হাঁ করে একবার কুহুকে দেখে প্রেমার দিকে তাকালো। প্রেমা বেচারি এতটা লজ্জায় পড়ে গেছেন, কোনো রকম বললেন। বলেই দ্রুত মুখ ফিরিয়ে এক প্রকার পালিয়ে চলে গেলেন এ পাগল দুটো স্বামী স্ত্রীকে একা রেখে। কুহু তখনও লজ্জায় শেষ, কাব্যের দিকে তাকিয়ে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি এভাবে চাচিকে নিয়ে রুমে ঢুকে গেলেন কেন, বজ্জাত লোকছি। কাব্য তখনও বিস্মিত ও আহাম্মক হয়ে ঢোক গেল একটা, তারপর এগিয়ে সিটকিনি তুলে দিল দরজার। এরপর কুহুর দিকে ফিরে আগাগোড়া করে দেখে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি পড়েছিস? কুহু কমফোর্টারটা সরিয়ে দিল। পরপর আবার নগ্ন সুন্দর মখমলে পাজোড়া কাব্যের নাদান দুটো অসভ্য চোখের সামনে উন্মুক্ত হলো। কাব্য সাথে সাথে শুকনো ঢোক গিরে চোখ নামিয়ে নিল। কুহু কাব্যের দিকে ফিরে বলল, দেখতে পাচ্ছেন না কি পড়েছি? আপনার শার্ট কালকেই আপনি দিয়েছেন, আর আজ মনে নেই আপনার? কাব্য অন্যদিকে তাকাতে তাকাতে আবার বেহায়ার ন্যায় তাকিয়ে রইল কুহুর দিকে নিশ্চুপে। কুহু নিজেকে একবার দেখে নিয়ে বলল, লুকিং হট না? বলেই কাব্যকে অস্থির ভঙ্গিতে চোখ টিপল কুহু। কাব্য আলগোছে হাসত, অন্যদিকে মুখ লুকিয়ে। পরপর গম্ভীর মেজাজে কুহুর দিকে তাকিয়ে বলল, অত্যন্ত বাজে লাগছে, খুলে ফেল। বলে হাতের ঘড়ি খুলতে খুলতে ড্রয়ার দিকে এগোলো কাব্য। কুহু বেচারি ঠোঁট উল্টে বলল, আমি নিজে খুলবো, আপনি খুলে দিবেন না? কাব্য থেমে গেল, সাথে সাথেই পেছন ফিরে তাকালো। মানে? কুহু হাসল, বাঁকা অশ্লীল এক হাসি ছুটতেই কাব্য ঘেমে উঠল। সন্দেহান চোখে তাকালো ওই মেয়েটার দিকে। এই মেয়ে? কুহুকে মতলব আসছে মূলত। কুহু কাব্যের দিকে তাকিয়ে এগোতে শুরু করতেই কাব্য কপাল ঘেমে গেল, নার্ভাস হতে লাগলো ভীষণ। কুহু এগোতে লাগলো ধীর পায়ে, সেই সাথে শার্টের বোতাম খোলার চেষ্টা করতে করতে হাস্কি ভয়েসে বলল, মানে মানে জানতে চান আপনি? বোঝাবো আমি এগুলোর মানে কি? কুহু এগোচ্ছে ধীর পায়ে। কাব্য ওর পায়ের দিকে চেয়ে ওর এগোনোটা দেখলো একবার। বেচারা নার্ভাস হয়ে যাচ্ছে ক্রমশ। শটান হয়ে দাঁড়িয়ে কোনো রকম বলল, কুহু, ন্যাকামো না, এখন সকাল, কাজ আছে বাইরে। তো কাজ করুন, আমি কখন না করলাম? কুহু ডোন্ট কেয়ার ভাব করে এগোচ্ছে। এগোতে এগোতে এক প্রকার মিশে এলো কাব্যের গায়ের সঙ্গে। কাব্যের গায়ের সাথে মিশে ঘনিষ্ঠ হতে সাথে সাথে কাব্য পিছিয়ে গেল দু কদম। কুহু এগোলো, কাব্য নার্ভাসভাবে আবার পেছালো। কুহু সেটা দেখে এ যাত্রায় তিরস্কার করে বলল, কি পুরুষ মানুষ হয়ে এইভাবে পেঁচাচ্ছেন কেন? লজ্জা করে না? সোজা হয়ে দাঁড়ান বলছি। কাব্য শুকনো ঢোক গিলে ঘড়ির দিকে ইশারা করে শাসালো। কুহু, সকাল এখন, এখন না এসব, প্লিজ। আর আপনাকেও প্লিজ। বলে এক প্রকার লাফিয়ে উঠে কুহু কাব্যের গলা হাত দিয়ে পেঁচিয়ে ধরতে যাবে। তার আগেই কাব্য পেছাতে পেছাতে সোজা বিছানার উপরই ছিটকে পড়ল। সাথে সাথে কুহু পা পিছড়ে পড়ে গেল কাব্যের বুকের ওপর। বেচারা কাব্যের মনে হলো ওর বুকের পাঁজরগুলোই বোধহয় ভেঙে গেছে। কাব্য ব্যথাতুর ভাবে চোখ খিচে দু হাতে কুহুর কোমর চেপে ধরল। কুহু এবার কাব্যের ঘাড় থেকে মুখ তুলে ওর মুখের দিকে তাকালো। ওর ঠোঁটে হাসি বেচারি হাসতেও পারছে না ঠিকঠাক করে। আহারে, একটা ভদ্র সভ্য স্বামী কিনা কুহুর কপালে চুটতে গেল, যার দুয়ে দুপা এগিয়ে এলেই সে ঘেমে যায়। আর এই পুরুষ কিনা কুহুর রূপের গরম সহ্য করবে। কুহুর বেশ মজা লাগতে শুরু করলো এখন। কুহু কানের লতিতে হালকা করে চুমু খেলো কাব্যের। চুমু খেতেই কাব্য চোখ খুলে তাকালো, ভ্রু কুচকে কুহুকে সরানোর চেষ্টা করে বলল, কুহু, প্লিজ, এখন পাগলামি না, স্নিগ্ধ ওয়েট করছে। করুক, ভাইয়ের অপেক্ষার দাম আছে, আমার নেই? আমার অপেক্ষার কি?
কুহুর শাসি উঠে কাব্যের বুকের শার্টের ওপরেই নকশা আঁকতে শুরু করলো। কাব্যের নার্ভাস হচ্ছে ভীষণ। ওভাবেই হঠাৎ নজর গেল কুহুর সাদা শার্টের দিকে। বেশ অনেকটাই ওপরে উঠে গিয়েছে, হাঁটুর থেকে বেশ ওপরে। কাব্য ওই অবস্থায় কুহুকে দেখে কেসে উঠল সাথে সাথেই। কোনো রকম বলার চেষ্টা করল। আমার উপর থেকে ওঠ কুহু, প্লিজ। কুহু ঠোঁট উল্টে বেচারার নাই নিজেকে দেখল এবার। শার্টের অবস্থা আসলেই অনেক করুণ নাজুক। কুহু ডোন্ট কেয়ার ভান দেখিয়ে শয়তানি হেসে এ যাত্রায় আরও এক ধাপ এগিয়ে সোজা শার্টের বুকের দিকের ওপরে দুটো বোতাম খুলে দিল কাব্যেরই চোখের সামনে। কাব্য তো ওদিকে হা হয়ে বুকের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে বলল, বোতাম লাগা প্লিজ। কি চাইছিস তুই? বোতাম আমি লাগাবো? আপনি লাগিয়ে দিন না, আমি তো বোতাম খুলতেই জানি শুধু। কুহু কথাটা বলি অশ্লীল হেসে কাব্যের পরনের শার্টের বোতামে হাত রাখল। একটা বোতাম খোলার সাথে সাথেই কাব্যর হাত ধরে ফেলল। কি করছিস? বললাম তো এখন না এসব, প্লিজ। কুহু চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। কাব্যের বোতাম থেকে হাত সরিয়ে মুখটা গোমরা করে বলল, আমার প্রতি আর আকর্ষণ নেই? আগে তো আমার ফায়দা তুলতেন, শাড়ি পরানোর ভাব করে এখানে ওখানে ছুতেন, আর এখন? কাব্য অবাক হলো। তুই বুঝেছিলি সেদিন? বুঝবো না? আপনি যে ওড়না চেঞ্জ করে পাতলা ওড়না চোখে দিয়েছেন আমার সব দেখার জন্য, আমি ঠিক বুঝেছি, কিছু বলিনি অবশ্য, কারণ কুহু অল্প থামল। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে থাকে বাকিটা শোনার জন্যে। কুহু থামে, পরপর মুখ নামিয়ে কাব্যের কানের কাছে ঠোঁটেনে ফিস ফিস করে উত্তর দিল বাকিটুকুর। কারণ আমি চেয়েছিলাম আপনি আমাকে ছুঁয়ে দিন। আপনার স্পর্শ অনেকটা অ্যালকোহলের ন্যায়, সেটা আপনি জানেন। কুহু বলতে বলতে কাব্যের কানের লতিতে চুমু খেলো আবারও। কাব্য থমকে গিয়ে চোখ বুঝে মৃদু হাসল স্রেফ। আবেগে আবেশে চেপে ধরল কুহুর পাতলা কোমর ভীষণ শক্ত করে। কুহু সরে এলো কানের ওপাশ থেকে। কাব্যের গালে 5 আঙুল রেখে খসখসে গাল ওভাবেই ছুঁয়ে দিতে দিতে তাকালো কাব্যের নেশালো ঠোঁটের দিকে। কাব্য থমকেছে কেন যেন। স্পেস চাওয়া কাব্যের চলন আপনা আপনি কুহুর দুই চোখ থেকে নেমে এলো সহায় কুহুর গোলাপের ন্যায় অধরের দিকে। দুজনের হরমোন চূড়ান্ত বেসামাল তখন। দুজন পাগল প্রায় হরমোনের জ্বালাতনে। মুখ বাড়িয়ে কুহু কাব্যকে ছুতে যাবে, দুজনের অধর মিশতে যাবে একে অন্যের সাথে। ঠিক তখনই স্নিগ্ধ টোকা দিল দরজায়, সাথে ডাকছেও। ভাইয়া, লেট হবে তোমাদের। স্নিগ্ধ হাসির গলা শুনে সাথে সাথেই কুহু ভয় পেয়ে কাব্যের ওপর থেকে উঠে গায়ে পাগলের মতো গায়ে কমফোর্টার টানতে যাবে। কাব্যর হাত চেপে ধরে মৃদু স্বরে বলল, ছিটকেনি লাগানো, ডোন্ট ওয়ারি। কুহু হয়তো অবাক হয়েছে, তাকালো কাব্যের দিকে, পরপর হেসে ফেলল অল্প করে। কাব্যর হাত ছেড়ে দিল, চেঁচিয়ে স্নিগ্ধকে বলল, আসছি আমরা, 10 মিনিট দে। স্নিগ্ধ চলে গেছে সম্ভবত, আর ডাকছে না। এবার কাব্য কুহুকে গম্ভীর কণ্ঠে বলল, বেরোতে হবে আমাদের। এসব পাগলামি বেশভূষা ছেড়ে রেডি হ দ্রুত। আমি রুমে পাঞ্জাবি পরে নেব। কাব্য কথাটা বলে উঠে পাঞ্জাবি বের করতে শুরু করলো। কুহু তাকিয়ে রইল অপরক কাব্যের দিকে। পরপর উঠে গিয়ে কাব্যের অনেক আগে গিফট করা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিদ্দিক বাড়ির ছোট ছেলের হলুদে বড় ছেলে কাব্য ডেকোরেশনের লোকদের ধরে ধরে বকাঝকা করছিল। একটা কাজও ওরা ঠিকঠাক করতে পারেনি। বলা হয়েছিল স্টেজটা হলুদ সাদায়ের মধ্যে সাজাবে, অথচ করেছে কিনা সাদা সবুজ। সবুজ রংটা কায়া স্নিগ্ধের দুজনেরই পছন্দ না। ডেকোরেশনের লোকদের এতবার বলার পরও এই ভুল করেছে, আর এখন ভুল করে ওরা আমতা আমতা করছে শুধু। কাব্য দিল তারপর একটা ধমক, পাঠালো তক্ষুনি হলুদ ফুল কিনতে। তারপর তাড়াহুড়ো করে নিজেও হাত পাতল স্টেজ সাজানোতে। কাব্যের এই ব্যস্ততায় এদিক দিকে স্নিগ্ধ ভীষণ আমোদে আছে। এক পাশে বসে কেক খেতে খেতে ফোনে কথা বলছে। কায়া ওদিকে হলুদের স্বাদ শেষ করেছে, স্নিগ্ধকে কল করে দেখাচ্ছে ঘুরে ঘুরে। স্নিগ্ধ রেড করছে কতটা সুন্দর হয়েছে ওর বিয়ে করা বউয়ের সাজ। কায়া সাজ দেখাচ্ছিল, স্নিগ্ধ মুখস্থের মতো বলে যাচ্ছে, হ্যাঁ, লেহেঙ্গা সুন্দর, গয়নাও সুন্দর লাগছে, কালারফুল। লেহেঙ্গার তোকে চমৎকার লাগছে। ইউ নিড এ মেডেল ফর ইউ বিউটি। কায়া এ যাত্রায় রেগে ওঠে। মজা করছেন স্নিগ্ধ? সিরিয়াসলি? মেডেল?
স্নিগ্ধ সাথে সাথেই হুঁশে ফিরে কেক রেখে সোজা হয়ে বসে বলল, সরি বাট আসলেই তোমাকে সুন্দর লাগছে অ্যান্ড আম সিরিয়াস। কায়া লজ্জা পেয়ে হেসে বলল। থ্যাংক ইউ ফর ইউ কমপ্লিমেন্ট। এরপর হঠাৎ স্নিগ্ধ জহুরির চোখে কায়াকে দেখে থেমে বলল। তোর কাবিনের আংটি কোথায়? কায়া আঙুল দেখে বলল, আছে, লুকিয়ে রেখেছি। এখন পড়তে দেখলে বাসায় কি জবাব দিব শুনি? হুম হুম। তবুও পরবি? এখন পর। স্নিগ্ধ হয়তো রেগেছে, মারাত্মক গম্ভীর স্বরে বলল। কায়া ভ্রু কুচকে স্নিগ্ধের নাকের পাটাতে টলমল করা রাগ দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে গলার ফুলের গহনা উঠিয়ে চেইন দেখালো স্নিগ্ধকে। এই যে দেখুন ভালো করে। গলাতে কি দেখব? স্নিগ্ধ বোঝেনি তখনও। কায়া আবার ইশারা করে গলার চেইনে ঝোলানো আংটি দেখিয়ে বলে, আপনার সাধের আংটি চেনের সাথে লাগিয়ে পড়েছি। আর হ্যাঁ, ওটার মায়া আমার নিজেরও আছে, শুধু আপনার একার না। স্নিগ্ধ দেখলো হা হয়ে, পরপর অবাক হয়ে উঠে বলল, বুদ্ধি আছে আমার বউয়ের, এত বুদ্ধি কই রাখিস বল তো? কচু। আচ্ছা রাখি এখন, আম্মা ডাকছে, বাই। স্নিগ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কায়া তাড়াহুড়ো করে ফোন কাটল। স্নিগ্ধ ভোঁতা মুখে ফোনটা রেখে কাব্যের দিকে তাকালো। কাব্য বেচারা আজ দৌড়াচ্ছে ভীষণ। অবশ্য স্নিগ্ধরও মজা লাগছে এটা দেখে। সারাক্ষণ তো স্নিগ্ধই কেটে যায়, আর কাব্যের পালা আজ আজ তো স্নিগ্ধ রাজা হয়েছে। রানী পালকি করে আনবে বলে। মেহমানদের একটা বাচ্চা ভীষণ কাঁদছিল অন্য পাশে। কাব্য দূর থেকেই শুনতে পারছে বাচ্চার গলা ফাটিয়ে চিৎকার করে কান্নার আওয়াজ। বাচ্চার বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরছেন শুধু ওর মায়ের খোঁজে। পারলে এক্ষুনি বাচ্চাকে মায়ের দিয়ে বসেন। আর এদিকে বাচ্চা তো বাবার এরকম আচরণে আরও গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। বাচ্চার বাবা একসময় রেগে উঠে হাউকাউ করে বলে যান, আয়শা কই? একটু যদি বুদ্ধি থাকতো। এই মেয়ের মা হওয়ার পরেও এতটা কেয়ারলেস। নিজে ঘুমাচ্ছে আর আমাকে দিয়েছে একটা টেপ রেকর্ডার। সারাক্ষণ আসার পর থেকে ভ্যা ভ্যা। কাব্য স্টেজে ফুল লাগাচ্ছিল, দূর থেকেই শুনতে পেল ও কথা। ও ফুলের ডালা ডেকোরেশনের লোককে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ওনার সামনে। ভাইয়া, কোনো প্রবলেম? কাব্য বলতে বলতে বাচ্চাটার দিকে তাকালো। ভীষণ নিষ্পাপ মুখে কাঁদতে কাঁদতে এখন হাঁপাচ্ছে রীতিমতো, চোখ মুখ ফুলে গেছে একদম। বাচ্চার বাবা কাব্যকে দেখে নালিশের বান্ডিল একের পর এক ছুঁড়ে বললেন, ওর মাকে দেখছো? একটু খুঁজে বলো। দিশান কাঁদছে, আমি থামাতে পারছি না, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কাব্য মৃদু হেসে বাচ্চার দিকে তাকালো। ওর পকেটে সব সময় পালস চকলেট থাকে। ও একটা পালস চকলেট বাচ্চার দিকে বাড়িয়ে দিয়ে বলল, চকলেট খাবা মামা? বাচ্চাটা চকলেট দেখেই কান্না থামিয়ে ফ্যাল ফ্যাল চোখে কাব্যের দিকে তাকিয়ে রইল। কাব্য হাত বাড়িয়ে দিল। মামা কোলে আসবা, মজা দিব। বাচ্চাটা কাব্যের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ, তারপর হঠাৎ ওকে অবাক করে দিয়ে কোলে ওঠার জন্য দু হাত বাড়িয়ে দিল। কাব্য নিজেও অবাক হয়েছে সম্ভবত। পরপর হেসে সাথে সাথে এই সুন্দর বাচ্চাকে লুফে নিল নিজের কোলে। চকলেট ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মজা। এত কাঁদছিলে কেন মামু? কান্না করা ভালো? গুড বয় না তুমি? বাচ্চার বাবা দিহান নিজেও অবাক হয়েছে, বললেন, তোমাকে মনে হয় ওর ভালো লেগে গেছে। ও তেমন কারো কোলে টানলেও যায় না নর্মালি। বাঁচালে তুমি আমাকে ভাই। কাব্য বাচ্চাকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলল। আমি ওকে দেখে রাখছি, আপনি এনজয় করুন। দিহান যেন শান্তি পেলেন। কাব্য চলে যাবে বাচ্চাকে নিয়ে, হঠাৎ কি মনে করে দিহান পেছন থেকে ডাকলেন, কাব্য, শুনলাম তোমার বউয়ের নাকি একটা বাচ্চা মারা গেছে পেটে। কাব্য থমকালো সাথে সাথে। পেছন ফিরে তাকিয়ে কোলের বাচ্চার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে জবাব দিল। হুম। বলে বাচ্চাকে কোলে নিয়ে চুপচাপ চলে গেল ও। দিহান তাকিয়ে রইলেন কাব্যের যাওয়ার দিকে। কাব্যকে দেখে খারাপই লাগছে, কি বাচ্চা পেয়ে কদর নেই। আর কেউ বাচ্চা হারিয়ে অন্যের বাচ্চার মধ্যে নিজেরটা খোঁজে। স্নিগ্ধকে হলুদ লাগানোর সময় হয়ে এসেছে। স্টেজ সাজানোও শেষ। ডেকোরেশনের লোকেরাও কাব্যকে বলে চলে গেছে পেমেন্ট নিয়ে। ওদিকে কাব্য দিহানের বাচ্চাটাকে পুরোটা সময় কোলে নিয়ে হেঁটেছে, কাজও করেছে কোলে নিয়ে।
এত কিছুর পরে ওর মুখে একটুও বিরক্তির রেশ নেই। অবাক করা ব্যাপার হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর কাব্যের সাথে মিশে গেছে। দেখে বোঝা যায় না ওদের আজকেই প্রথম দেখা হয়েছে। বাচ্চাটা খুব ফুর্তি আমোদে আছে, মনে হচ্ছে একবার কাব্যের গালে হাত বোলাচ্ছে তো আরেকবার কাব্যের ঘাড়ে মুখ গুজে চকলেট খাচ্ছে। স্নিগ্ধ গিয়ে স্টেজে বসেছে, কাব্য এক হাতে হলুদ এনে রাখলো টেবিলে। স্নিগ্ধ কাব্যের কোলে বাচ্চাকে দেখে জিজ্ঞেস করলো, কার বাচ্চা এটা ভাইয়া? আয়শাপুর। কাব্য জবাব দিয়ে আবার কাজে লেগে গেল। স্বামীমা দূর থেকে কাব্যকে একটা বাচ্চা কোলে সমেত দেখছেন। বেচারি মা সুরভ মনটা হু করে ওঠে আবার। দুই চোখ ওনার আবার টলমল করে উঠেছে। ছেলেটা কতটা বাচ্চা কাচ্চা ভালোবাসত, আদর করত। আজ সব ঠিক থাকলে মানুষের বাচ্চা কোলে রাখা লাগতো না ছেলেটার, অথচ এই রাফি, এদিকটার ফুল উল্টে গেছে, স্কচ টেপ দে তো একটা এদিকে। কাব্য চেঁচিয়ে ডাকলো কাউকে। কথা বলার মধ্যে হঠাৎ একটা মসৃণ মখমলে হাত কাব্যের বাহু আষ্টে পৃষ্ঠে ধরে গায়ের সাথে মিশে গেল। কাব্য কথা থামিয়ে মাথা ঢুকিয়ে পাশে ফিরে তাকাতেই দেখি কুহু একটা শুভ্র রঙের হলদেটে মিশেলের শাড়ি পরে ঠিক কাব্যের বা পাশেই মিশে দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখে তাকিয়ে আছে কাব্যের মুখটার দিকে মাথা তুলে। কপালে ও টিপও দিয়েছে আজ, সেজে সে ভীষণ আদুরে ভাবে। কাব্য হা হয়ে পাশ ঘাট ঘুরিয়ে সবটাই দেখে গেল অপলক। কুহু তাকিয়ে তাকিয়ে দেখছে কাব্যের ওই চাহনি। কাব্যের বুক কাঁপছে। কাব্য আলগোছে কুহুর মুখের দিকে ঝুঁকে চেয়ে থাকে। আশ্চর্যজনক ভাবে ফ্যানের বাতাসও এদিকেই আসছিল তখন। তাতে কুহুর চুল উড়ে উড়ে কাব্যের মুখের উপর পড়ছে। পুরোপুরি ফিল্মি একটা দৃশ্য। কাব্য স্টেজে বসেছিল। ওদের এই চোখে চোখে চাওয়া চাই দেখে বেচারা দারুণ বিরক্ত হলো। বিরক্ত হয়ে ডাকলো চেঁচিয়ে, অফ ভাইয়া, ভাবি আসি কি 2 মুভি প্লিজ, নিজেদের রুমে দেখাও, হলুদ দিতে এসো এখন ভাইয়া। স্নিগ্ধের চেঁচানোতে সাথে সাথে কাব্য চোখ সরিয়ে নিল লজ্জায়। অপ্রস্তুত ভঙ্গিতে কুহুকে বাহু থেকে ঠেলে দিতে দিতে বলল, সর, সবাই দেখছে। কুহু শোনেও না। ও আরো শক্ত করে কাব্যের বা হাতটা চেপে ধরে বলল জেদ দেখিয়ে, দেখুক আমার হাজবেন্ডকে আমি ধরেছি, তো এত লজ্জা কেন পাচ্ছেন? সব সময় এই গুড বয়গিরি আমাকে দেখাবেন না তো, একদম বিরক্ত লাগে আমার। কাব্য ভ্রু কুচকে তাকালো। আমি গুড বয়? কুহু মুখ ভেঙচি দিয়ে কাব্যকে ঠেলে নিয়ে গেল স্নিগ্ধের কাছে। পরপর কাব্যকে ছেড়ে খানিকটা হলুদ আঙুলে দিয়ে স্নিগ্ধের দোগালে ছুঁয়ে দিতে দিতে বলল, জিজুর গায়ে হলুদ লাগুক, বোনের শরীরে বিয়ের রং উপচে পড়ুক। স্নিগ্ধ মুখ সরিয়ে নিয়ে নিল এটা শুনে। কুহু সরি ভাবি, আমি আগে তোমার ভাই হই, এই জিজু কি আবার? কুহু শুনে বলল, জিজু বলবো না, ভাই বলবো। তবে আগে মুখ ভরে আমাকে ভাবি ডাকটা শেখো। এই কুহু, সরি ভাবি, এটা শুনে শুনে আমি টায়ার্ড ভাই। স্নিগ্ধ লজ্জা পেয়ে গেল এবার। বিটা করে ফাঁসিয়ে দিয়েছিস, সরি দিয়ে একদম অভ্যাস নেই, তাই এসব গেলমাল ডাকাটাই বেরোচ্ছে মুখ দিয়ে। কুহু মৃদু হেসে এবার কাব্যকে ঠেলে দিয়ে বলল, হলুদ লাগান ভাইকে, তারপর কথা আছে আপনার সঙ্গে, কুইক। কাব্য ভ্রু বাঁকালো। কি কথা? কুহু কাব্যকে ঠেলে দিতে দিতে বলল, আগে হলুদ লাগান, তারপর বলছি। কাব্য ছোট শ্বাস ফেলে স্নিগ্ধের হাতের ওপর সামান্য হলুদ লাগিয়ে দিয়ে বলল, বিয়ে কর, তারপর বুঝবো কতটা প্যারার। কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। স্নিগ্ধ হেসে উঠে বলল, আমি তো এই প্যারাই বুঝতে চাইছি ভাইয়া, তোমারই দিলে না এত বছর। কাব্য স্নিগ্ধকে ভ্রু কুচকে দেখে পরপর সরে গেল। বাকিরা একে একে স্নিগ্ধকে হলুদ দিয়ে দিয়েছে। কুহু এই ফাঁকে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে শাসনের স্বরে বলল, কথা আছে আপনার সঙ্গে, রুমে চলুন। কাব্য বাচ্চাটাকে ওর মায়ের কোলে রেখে এসেছে সবে। কুহুকে পথ আটকাতে দেখে জবাব দিল, আমাদের রুমে বেবি খালারা বসা। কুহু মুখ ফুলিয়ে ছোট শ্বাস ফেলে বলল, তাহলে স্টোর রুমে চলুন। কাব্য কুহুকে সামনে থেকে সরিয়ে খাবার টেবিল সেট করছে। জবাব দিল, স্টোর রুম কেন? স্টোর রুমে যাওয়া লাগবে কেন? কুহু এবার বিরক্ত হলো ভীষণ, শাসিয়ে উঠে বলল, এই আপনি যাবেন কিনা বলেন তো আগে। কাব্য থমকালো কুহুর রাগ দেখে শেষ পানির গ্লাসটা টেবিলে রেখে বলল, চল। কুহু কাব্যের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো স্টোর রুমে। স্টোর রুমে ঢুকেই সবার আগে কুহু কাব্যকে ভেতরে ঠেলে দিয়ে সিটকিনি আটকালো রুমে।
কাব্য সিটকিনি দেখে সাথে সাথেই তাজ্জব হয়ে বলল, তুই এসব করার জন্য এখন আমাকে এখানে এনেছিস? সিরিয়াসলি? স্টোর রুমে শেষ পর্যন্ত? চুপ, অশ্লীল পুরুষ। রুম থাকতে এই নোংরা জায়গায় কিছু করতে যাব কেন আমি? বলে কুহু কাব্যের দিকে এগোলো। কাব্য এক দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল কুহুর মুখটার দিকে। কুহু এগিয়ে গিয়ে ভীষণ আষ্টে সে স্বামীর দু কাঁধে হাত জড়িয়ে গলা পেঁচিয়ে ধরে কাব্যের মুখের খুব কাছে মুখ এগিয়ে আনলো। কাব্য কুহুর দিকে স্থির তখনও চেয়ে আছে। কুহু ভীষণ নরম কণ্ঠে শোধালো, রাগ এখনো কমেনি? আর কি করতে হবে আমাকে? কাব্য শুনেই সাথে সাথে কুহুর হাত সারিয়ে নেওয়ার চেষ্টা করলো। কুহু এবার মেজাজ দেখিয়ে কাব্যের গলাটা আরও তীব্র অধিকার দেখিয়ে পেঁচিয়ে ধরে রাগী কণ্ঠে বলল, ছাড়বো না। কি করেন আজ আমিও দেখব। কাব্য কঠিন কণ্ঠে কুহুর হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে মুখটা নামিয়ে আনল। কিছু করার নেই আমার আর। লিভ মি অ্যালোন। কাব্য কথাগুলো যত বলছিল কুহু তত শক্ত করে কাব্যের গলা পেঁচিয়ে ধরছে। কাব্য তবুও ভীষণ হম্বিতম্বি করছে। এবার কুহু ভীষণ রেগে গিয়ে এক হাতের শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে নিয়ে ফেলে দিল। কাব্য সেটা দেখে রীতিমতো তাজ্জব হয়ে একবার দেখেই অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলল, লাভ নেই কুহু, আমি গলবো না এবার। শাড়ির আঁচল ঠিক কর। কুহু শুনলই না, উল্টো কাব্যের দিকে আরও ঝুঁকে এসে ঘনিষ্ঠ হয়ে একদম শক্ত করে একটা চুমু গেঁথে দিল কাব্যের ডান গানে। কাব্য এতে একদম মূর্তি হয়ে গেল, স্থির তাকিয়ে রইল সামনে। কুহু কাব্যের গাড়ে নাক ঘষতেই নিভু আওয়াজে চোখ বন্ধ করে বলে যায়, সিরিয়াস হবেন না? আমিও দেখব কেমন পুরুষ আপনি। আজ রাতে আপনার ধৈর্যের মহা পরীক্ষা নেব। দেখব আমি কিভাবে পাশ করেন আপনি। তুই আমার বাচ্চার কুহু। আমার এক জীবনে আমি তোকে কখনোই মাফ করব না। কাব্য কুহুর দু হাত ধরে দেয়ালের সঙ্গে চেপে রেখেছে। কুহু অবিরাম মাথাটা নিচু করে কাঁদছে। আজ কাব্যের চোখেও জল, হৃদয় আহত, ক্ষতবিক্ষত। কাব্য এক হাতে নিজের চোখের জল মুছে ফেলল। কুহু থামে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। পাগলের বেশে কাব্যের গলা জড়িয়ে ধরে আবার মাফ চাইতে গেল। কাব্য দিল না ধরতে, দ্রুত ওকে ছেড়ে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল ঘরটা থেকে। পাগল অস্থির কুহু মাটিতে পড়ে যায়, মাটি খামছে, চিৎকার করে ডাকে, কাব্য, কাব্য ভাই। টিং টিং টিং। অ্যালার্মের শব্দে কুহুর কানে বাজতেই কুহু আচমকা চোখ খুলে তাকালো। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে চোখ খুলে বুঝতে চাইলো এই মুহূর্তে আছে কই। আশপাশ দেখে অনেকক্ষণ পর বুঝতে পারলো ও কাব্যের রুমেই আছে, কাব্যের বিছানাতেই ঘুমাচ্ছে। এতক্ষণ যা দেখছিল সব স্বপ্ন ছিল। কুহু পাগলের বেশে ধীরে উঠে বসলো বিছানাতে। মাথার চুল বড্ড এলোমেলো, একটা ক্লিপ দিয়ে পুরোটা চুল আটকালো আনারি হাতে। হঠাৎ বালিশের দিকে চোখ গেলে দেখে বালিশটার একাংশ বেশ ভেজা। ঘুমের মধ্যেও কাঁদছিল না কেউ, কি জানি। কুহু আশেপাশে তাকালো। রাত এখন, কাব্য হয় কি বাসায় নেই? রুমেও তো নেই। কুহু চোখ কুচকে খুঁজতে খুঁজতে উঠে দাঁড়ালো। একের পর এক পুরো রুম খোঁজার পর হঠাৎ বারান্দায় এসে দেখতে পেল কাব্য উল্টো ফিরে দোলনায় বসে আছে। কুহুর জানে যেন পানি এলো এতক্ষণে। স্বস্তির শ্বাস ফেলে মাথাটা কাত করে হালকা হেসে দৌড়ে এগিয়ে গিয়ে সোজা কাব্যকে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ওর ঘাড়ের এক পাশে মাথাটা রাখল। আচমকা কাব্য কাউকে এতটা পাশে কাছে দেখে সম্ভবত অবাক হয়েছে। ঘাটটা পাশ ফিরিয়ে রেখে দেখে ওর পাগলাটি বউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চোখ বুঝে ভারী মাথাটা হেরিয়ে দিয়েছে। কুহুকে দেখে কাব্য সাথে সাথেই হাঁটার আল্ট্রাসাউন্ড রিপোর্ট লুকিয়ে ফেলতে ফেলতে গলা পরিষ্কার করে বলল, তুই ঘুম শেষ? কুহু চোখ বুঝে মাথা এড়িয়েছিল কাব্যের ঘাড়ের ওপর। হঠাৎ কেন যেন সন্দেহ লাগলো কাব্যের কণ্ঠ শুনে। ও ছেড়ে দিল কাব্যকে সাথে সাথে। তারপর সোজা ওর সামনে এসে দাঁড়িয়ে কাব্যকে দেখে বলল, আপনার গলা কেন কাঁপছে? কাব্য থামে, চোরের মতো মুখ লুকিয়ে জবাব ছুড়ল, কই, কাঁপছে না। কুহু এগিয়ে এলো, ভ্রু কুচকে পাঁচ পাখির মতো কাব্যের ঠিক সামনে এসে দাঁড়িয়ে চোখের ভেতরটা অবধি দেখার চেষ্টা করলো। পরপর হঠাৎ থমকালো, আশ্চর্য হয়ে বলল, আপনার চোখে পানি কেন? কাব্য সাথে সাথে চোখ মুছে উঠে দাঁড়িয়ে গেল। কুহু থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে স্যান্ডেল পায়ে পড়তে পড়তে বলল, না, চোখে কিছু পড়েছে, তাই ঘুমাবি, চল। কাব্য এভাবে চোরের মতো চলে যাচ্ছে। কুহু সাথে সাথে আটকালো কাব্যকে হাত ধরে।
পেছন থেকে আটকে ধরে শীতল কণ্ঠে বলে বসল। কাঁদছিলেন কেন কাব্য ভাই, আমাকে বলা যায় না? কাব্য থামল। কুহুর অমন শীতল স্বরের প্রশ্নে অন্যদিকে চোখ ফিরিয়ে ঢোক গেড়ে বলল। পুরুষরা কাঁদে না। কুহু মৃদু হাসল এই যাত্রায়। মলিন হেসে কাব্যকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মুখ ঘষে আস্তে করে বলল। পুরুষরা কাঁদে না বুঝলাম, স্বামীরাও কি কাঁদে না, বা প্রেমিকরা কি কাঁদে না? কাব্য বহু কষ্টে নিজেরকে সামনে কুহুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে জবাবে বলল। ঘুমাবি, চল। কাব্য ওকে টেনে ধরতে নিলেই কুহু কাব্যের দুহাত ধরে আটকে দিল। কাব্য কুহুর চোখের দিকে তাকালো। দুজনের চোখেই চলল মিলন। কুহু কাব্যকে টেনে এনে দোলনায় আবার বসালো। কাব্য দোলনায় বসে কুহুর মুখের দিকে তাকিয়ে আছে। কুহু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বসে থাকা কাব্যের সমান লম্বায়। কাব্য মাথা তুলে ওর মুখের দিকে চেয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। কুহু যেভাবে তাকিয়ে আছে কাব্য বেশিক্ষণ নিজেকে সামলাতে পারবে না আজ। কাব্য চোরের মতো মুখ ঢুকাচ্ছে। কুহু দিল না এবার আর। আলগোছে কাব্যের মুখটা দুহাতে তুলে নিজের চোখের সামনে ধরল। কাব্য তাকাচ্ছে না একবারও। অন্যদিকে চোখ ফিরিয়ে আছে। ওর চোখ দুটো খুব কষ্টে কান্না আটকে রেখেছে। কুহুর ডাকে ভীষণ নরম কণ্ঠে আদর ঠেলে। তাকান, তাকান আমার দিকে। কাব্য তাকাচ্ছে না। ঢোক গিলে মুখটা ছাড়িয়ে নেবার চেষ্টা করো কুহু থেকে। কুহু ছাড়ল না। কাব্যের কপালে চুমু খেয়ে আবার ওর মুখের দিকে তাকিয়ে ভীষণ আদরে কণ্ঠে বলল। কষ্ট পাচ্ছেন? হুম, বললে কি হয় আমাকে? পুরুষত্ব চলে যায়? হ্যাঁ, আমার কাছে কান্না লুকিয়ে কিসের পুরুষত্ব প্রুফ করতে চাইছেন আপনি? কাব্য তাকালো এবার কুহুর দিকে। ওর চোখ তখনও টলমলে। কুহু দুহাতে কাব্যের চোখ মুছে দিয়ে আবার মুখটা ধরে বাচ্চাদের মতো করে বলল। আমাকে বলুন কি কষ্ট, অভিযোগ করুন প্লিজ, আমার নামেই হোক, তাও করুন, আমি বলছি করুন। কাব্য চুপচাপ অনেকক্ষণ তাকিয়ে থাকলো কুহুর চোখের দিকে। কুহুর চোখে অনেকটা আশকারা লাই দিচ্ছে কাব্যকে। কাব্যর চোখের ভেতরটা দেখে অনেকক্ষণ পরপর গলা কেঁপে বলল। কোনো অভিযোগ নেই আমার তোর উপর। তাহলে কার ওপর বলুন না? কুহু বাচ্চাদের মতো কাব্যের মুখটা দু হাতে তুলে ধরে জানতে চাইল। কাব্য মলিন হাসল। আঙুল দিয়ে কপালে দাগ কেটে বলল। এই 4 আঙ্গুলের কপালের উপর, ভাগ্যের উপর। কুহু শুনল। মলিন হেসে কাব্যের চোখের দিকে তাকিয়ে রইল। পরপর কাব্যের কপালে ঝুঁকে এসে চুমু খেল। কাব্য সাথে সাথে আরামে বুঝে নিল চোখ দুটো। কুহু সরে এসে বলল। কতটা কষ্ট লুকিয়ে রেখেছেন এই বুকে, বলা যাবে আমায়? কাব্য স্রেফ তাকিয়ে থাকলো। কথা বলার শক্তি হারিয়েছে ও। গলায় এত মাসের সমস্ত কষ্ট দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে বারবার, অথচ কাব্য দিচ্ছে না সেটা। কাব্য মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই কুহু আবার চেপে ধরে বাচ্চাদের মতো বলল। বলুন না প্লিজ, কি লুকাচ্ছেন আপনি? কি লাভ লুকিয়ে? আমি বলছি বলুন। কাব্য কুহুর মুখের দিকে তাকিয়ে রইল। কুহুর চোখে হঠাৎ জল টলমল করে ওঠে। কাব্য ওর টলমলে নেশালো চোখের দিকে চেয়ে কি যেন হয়ে গেল। মরিন কণ্ঠে জবাব দিল। তোর কি এখন বিশ্বাস হয় আমি কাব্য তোকে ভালোবাসি? কুহু চুপচাপ কাব্যের দিকে তাকিয়ে রইল। পরপর এক বাক্যে জবাব দিল। হ্যাঁ, বিশ্বাস হয়। কাব্য হাসল। মলিন হেসে অসহায় কণ্ঠে জবাব দিল। জানিস, আমি তোর দেওয়া সমস্ত আঘাত মেনে নিয়েছিলাম। তোর এত ঘেন্না অবধি তোর প্রতি আমার ভালোবাসা এক ফোঁটাও নষ্ট করতে পারেনি। কিন্তু কুহু আশকারা দিল। জানতে চাইল। কিন্তু কাব্যের গলা কেঁপে ওঠে থরথরিয়ে। তুই ওদিন রাতে আমার ছোঁয়া, আমার ভালোবাসাকে যে নোংরা বললি, আমার এখনো না এটা মনে হলে কেমন অস্থির লাগে। আমি ওই দিন তোকে ছুঁয়েছিলাম কুহু। কতটা আবেগ আমি তুই দুজনে ওই রাতে দেখিয়েছি তুই জানলিও না। অমন একটা রাতের পর। কাব্য হাঁ করে শ্বাস নিল। চোখের পানি ওর টলমলিয়ে ওঠে। কাব্য দিল না তা গড়িয়ে পড়তে কুহু কাব্যের মুখটা আরো ভালো করে দু হাতে ধরে। তারপর? কাব্য থামল। পরপর ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে উঠল। আমি তোকে যতটা না ভালোবেসেছি, ওই একটা রাতের পর আমি নিজেকে তার থেকে বেশি ঘেন্না করতে শুরু করেছিলাম। বারবার মনে হচ্ছিল আমি নিজেকে আজ কোথায় দাঁড় করিয়ে রেখেছি তোর সামনে। কাব্য থামে। কুহুর থেকে চোখ ফিরিয়ে নামিয়ে নিল। তাকাবার সাহস নেই ওর ওই দুই চোখে। কুহু চুপচাপ তাকিয়ে থাকলো কাব্যের রক্তিম পুরুষালী মুখটার দিকে। একটা মানুষের মুখে এতটা মায়া কিভাবে সম্ভব?
কুহু আবেশিত হলো, পরপর এগিয়ে আসলো। আস্তে করে কাব্যের ঠোঁট নিজে থেকে চুমু খেলো একটা। কাব্য চোখ বুঝে ফেলে, চোখ থেকে এক ফোঁটা জল গড়ায় এতক্ষণে আলগোছে। এই ঠোঁট চুমু, এইটা কামনা নয়, ছিলই না। অনেকক্ষণ পর কুহু সরে এলো। কাব্যের পুরুষালী খসখসে মুখটা দুহাতে ধরে ভীষণ আবেগ করে বলল, আমি সরি। কাব্য ঢোক গিলে একটা। কুহু তারপর কাব্যের গাড়ে আবার চুমু খেল, পরপর বলল, আপনাকে অবিশ্বাস করার জন্য সরি। কাব্যের বুকটা ধুকপুক করে ওঠে। কুহু তারপর আবার কাব্যের কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবেসে সব ভুলে যাওয়ার জন্য সরি। কাব্য থমকায়, আবেশে কুহুকে দুহাতে ধরে ফেলে, খামছে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে সেখানেও চুমু খেল, ঠোঁট দাবিয়ে চুমু খেয়ে বলল, এই 4 আঙ্গুলের কপালে আমার হাজার চুমু পড়ুক কাব্য ভাই। আমি কুহু আপনার কপালের সুখ হই আজ থেকে। প্রমিস, আর কখনো মনে করতে দেব না যে আপনার এই 4 আঙ্গুলের কপালে সুখ নেই, কখনো না। কাব্য চোখ বুঝে কুহুকে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে মুখ খুঁজে ফেলে। কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ও কাব্যকে জড়িয়ে ধরে গাড়ে মুখ গুজে বলে, ওই রাতে আমি সজ্ঞানে ছিলাম না কাব্য ভাই, আজ তো আছি। কাব্য বুঝে কুহু কিসের ইঙ্গিত দিচ্ছে। কাব্য মরিন হাসল, কুহুকে ছেড়ে দিয়ে মুখ লুকিয়ে বলল, তোর শরীর সুস্থ না, ঘুমানো উচিত। কুহু থামে, কাব্যের হাতটা ধরে ফেলে, কম্পিত কণ্ঠে বলে, আপনাকে না পেলে আমার মনে হবে আমি কুহু পুরোটাই খালি, অসম্পূর্ণ। একটা বছর কাব্য ভাই, একটা বছরের দূরত্ব আমি মেটাতে চাইছি। কাব্য তাকিয়ে থাকলো, বুঝতে পারে কুহু কি বোঝাতে চাইল। কুহু থামলো, পরপর কাব্যের হাতটা ধরে জানতে চাইল। একটা কথা জিজ্ঞেস করি? কাব্য থামে, কি? কুহু কাব্যের হাতটা ধরল দু হাতে, পরপর ওর চোখের দিকে চেয়ে টলমলে চোখে জানতে চেয়ে বলল, আপনার একবারও মনে হয়েছে আমাদের বাচ্চার খুনি আমি? সত্যি বলবেন কিন্তু। কাব্য আশ্চর্য হয়ে চেয়ে থাকে, পরপর কুহুকে টেনে এনে নিজের বুকে ফেলে ওর চুল দু হাতে গুছিয়ে দিতে দিতে বলল, একবারও না, নট ইভেন আ সিঙ্গেল টাইম। কুহু অমনি যেন শান্ত হয়ে গেল এটা শুনে। কাব্যের বুকের সাথে মিশে চোখ বুঝে ফেলে আনন্দের স্বস্তিতে। কাব্য বলে যায়, আমি যে কুহুকে চিনি, আমি জানি ও মা হিসেবে চূড়ান্ত ভালো। সে আমাকে ঘৃণা করলেও আমার বাচ্চাকে কিচ্ছু করবে না। কুহু চূড়ান্ত অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য দু হাতে কুহুর চুল গুছিয়ে দিয়ে বলল, সিয়ামের একটা মেসেজ এসেছিল আমার কাছে। কুহু আটকে ওঠে। কি মেসেজ? কাব্য ওর ফোনটা এনে কুহুকে দেখালো। কুহু দেখে ওইখানে সিয়ামের সাথে কুহুর সেদিনের হসপিটালের ছবি এডিট করা, অনেকটাই ক্লোজ দেখাচ্ছে দুজনকে, সাথে নিচে লেখা, মরা বাচ্চার জন্য শুভকামনা। কুহু সাথে সাথেই ভয়ার্ত চোখে কাব্যের দিকে তাকালো। আমি বিশ্বাস করুন, আমি ওই দিন সিয়াম আমার কাছে এসেছিল, বলেছে উর্মি উর্মি প্রেগনেন্ট, আপনি আপনার বাচ্চা। আমি সব বিশ্বাস করলেও এটা বিশ্বাস করতে পারিনি কেন যেন। আমি চলে এসেছিলাম ওখান থেকে। ও আমার কান ভাঙানোর চেষ্টা করেছে, পারেনি। আপনি বিশ্বাস না হলে শার্লিনকে জিজ্ঞেস করতে পারেন, ও ছিল আমার সাথে। কাব্য কুহুকে অস্থির হতে দেখে ফোনটা ফেলে এগিয়ে এসে ওর মুখটা দু হাতে ধরে বলতে থাকে, শ্, শ্, শান্ত হ। আমি কিচ্ছু বিশ্বাস করিনি এসবের। কাব্য দু হাতে কুহুকে ধরে এবার নিজের বুকের সাথে মেশায়। কুহু ভীষণ অস্থির, কাব্যের টি শার্ট খামচে ধরে বলল, না, সত্য বলুন প্লিজ, আমি এক্সপ্লেন করব। কাব্য এক সময় কুহুর মাথায় চুমু খেয়ে মলিন কণ্ঠে বলে, যে জিনিসটার কারণে আমি নিজেই ভুক্তভোগী, সেটাতে আমি তোকে কি ভোগাবো কুহু? কুহু বোঝে না কাব্যের কথার অর্থ। বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো। হুম। কাব্য বড্ড নরম কণ্ঠে জবাব দিল, আমি সিয়ামের কথা বিশ্বাস করিনি। বাইরের মানুষের থেকে বড় আমার নিজের বিশ্বাস। আর আমি তোকে এক জীবনে কোনো দিনও অবিশ্বাস করিনি, এক সেকেন্ডের জন্যও না। কুহু ফ্যাল ফ্যাল করে কাব্যের মুখটার দিকে তাকিয়ে থাকলো। চোখের সামনে পর্দা ন্যায় ভাসতে লাগে গত 1 বছরে কাব্যকে কতটা অবিশ্বাস করেছে, কিভাবে অবিশ্বাসের কারণে অপমান করেছে, ভেঙেছে এই পুরুষকে আগাগোড়াই। কুহুর অপরাধ বোধে মাথাটা ছিঁড়ে যেতে লাগলো। বুকটা যেন কেউ ভারী পাথর চেপেছে। কাব্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ডুকরে কেঁদে ওঠে। কাব্য বোঝে না এই কান্নার কারণ। ওদিকে কুহু পাগলের মতো কাব্যের চোখে মুখে চুমু খেয়ে কাব্যের ঘাড়ে মুখ গুজে কেঁদে ফেলে ডুকরে।
কাব্য বোঝে না ও কেন কাছে। কাব্য দু হাতে নিজের সাথে আগড়ে নিল, কেন যেন কুহুকে কাঁদতে দিল ওর বুকের উপরে। কুহু কাঁদতে কাঁদতে কাব্যের ঘাড়ে মুখ গুজে ফোপাচ্ছে এখন। কাব্য ওর চুল গুছিয়ে দিয়ে বলল, কান্না শেষ না আরো কাঁদবি? কুহু কাব্যের শার্ট 5 আঙ্গুলের মুঠোতে মুচড়ে ধরে। আপনি এত ভালো কেন কাব্য ভাই? এত কিছুর পরেও এতটা ভালোবাসেন কেন? আমি যোগ্য না আপনার ভালোবাসা পাবার, পুরো ইউজলেস আমি। কাব্য মৃদু হাসে, জবাবটাও দিল ভীষণ আসতে ফিসফিস করে। ইউ ফল ফার্স্ট বাট আই ফল হার্ডার। কুহু কাব্যের ঘাট থেকে মাথা তুলে ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকলো। কাব্যের ঠোঁটে হালকা একটা হাসি। কুহু পরপর ওর হাসি দেখে হেসে উঠে কাব্যের গলাতে আবার মুখ গুজে আরাম করে শ্বাস নিল। কাব্য হাসল পাল্টা। বহুদিন পর নিজেদের মান অভিমান কেটেছে এই দম্পতি। দুজনের মনে এখন শুধু প্রশান্তি আর সুখ সুখ। কাব্যের বোধ হলো কুহু বোধহয় আজ ঘরেই যাবে না। কোলে চেপে ঘাড়ে মুখ বুঝে আছে সেই কখন থেকে। আর একটু পরপর কাব্যের গালে মুখে চুমু খাচ্ছে। কুহুর এমন পাগলামি দেখে কাব্য হাসতো কেন যেন। রাত হচ্ছে তাই ওকে ওভাবেই সোজা পাজা করে তুলে নিতেই কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে ভীষণ রকম আকৃষ্ট হয়ে কাব্যের মুখের দিকে অপলক তাকিয়ে রইল শুধু। কাব্য চুপচাপ কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চুল গুছিয়ে বলল, ঘুমা। কুহু কাব্যের গলা তখনও ছাড়েনি, বলল, আপনি ঘুমাবেন না? কাব্য নরম কণ্ঠে ওর কপালে চুমু খেয়ে জবাব দিল। কাজ আছে আমার, করে আসি। ভীষণ আদুরি কণ্ঠে যেন অনুমতিটা চাইল। কুহু হাসল, কাব্যকে টেনে এনে ঠোঁট উল্টে বলল, কি কাজ? পড়াশোনা তো শেষ আপনার। কাব্য কুহুর ওভাবে টেনে আনাতে ওর উপরেই শুয়ে গেল। এইবার জবাব দিল রয়ে শয়ে, ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হয়েছে। ফুটবলার হবেন আপনি? কুহু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে জানতে চাইল। কাব্য হাসল, মাথা নাড়ল। হুম। কুহু আবার অবাক কণ্ঠে বলল, আর আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি? কাব্য ঠান্ডা স্বরে জবাব দিল, ওটা থাকবে অল্টারনেটিভ হিসেবে, আপাতত ফুটবলার হই। কুহুর প্রশ্নের ঝুড়ি শেষ হয়নি এখনো, আবারও বলে, আপনি কি সেলিব্রিটি হতে পারবেন তাহলে? কাব্য জবাব দিল। ভালো খেললে তো হব। কুহু আবার জানতে চেয়ে বলল, তার মানে আমি সেলিব্রিটির বউ হব, সবাই আমাকে দেখে বলবে ওটা ফুটবলার কাব্যের বউ? কাব্য হেসে ফেলল অমন প্রশ্নে। কুহুর কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি বাচ্চা মোর প্রশ্ন। আর হ্যাঁ, বলতে পারে যদি সেলিব্রিটি হই। কুহু খুশি হয়ে গেল একদম। কুহু কাব্যের গলাটা জড়িয়ে ধরে আরো ভালো করে বলল, আচ্ছা, তখন এসব মহব্বত থাকবে এভাবে? আমার এই সাধারণ ঘরের স্বামী কাব্যের মতো সেলিব্রিটি কাব্যের ভালোবাসা কি একই থাকবে? কাব্য ভ্রু বাঁকায়। তোর কি মনে হয়? কুহু হাসে, কাব্যের গালে চুমু খেয়ে বলল, থাকবে জানি আমি। কাব্য হেসে ফেলল, কুহুর কপালে গালে চুমু খেয়ে টিস করে বলল, আজ অনেক চুমু খেয়েছি সারাদিনে, গুনে রাখছি, কিন্তু শরীর সুস্থ হলে সবকিছু সুদে আসলে ফেরত নেব। কুহু লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নিল। পরপর কাব্যের লজ্জার মাথা খেয়ে আস্তে করে বলল, আম- আমি কিন্তু সুস্থ আছি, চাইলে এক্ষুনি ফেরত নিতে পারেন। কাব্য শুনে অবাক হয়ে বলল। ডেটিং শেষ? কুহু লজ্জায় মাথা নাড়ে। হুম। এত দ্রুত? 2-3 উইকস থাকে না? কাব্য অবশ্য এসব ব্যাপারে জানে না, গুগল ঘেটে দেখেছে এসব। কুহু জবাব দিল, আমাদের বাচ্চা সবে 2 মাসের ভ্রূণ ছিল, তাই এত কম টাইমিং ব্লিডিং ছিল। বাচ্চার কথা আসা মাত্রই কাব্য ওর মুখটা আবার গম্ভীর হয়ে গেল। ও কুহুর কপালে চুমু খেয়ে স্রেফ বলল, কাজটা শেষ করে আসি। বলি কুহুর হাতটা গলা থেকে ছাড়িয়ে উঠে গেল ওর উপর থেকে। তারপর ল্যাপটপ নিয়ে বসলো সোফাতে। কুহু বিছানায় শুয়ে শুয়ে বালিশে হাত ঠেকিয়ে গালে হাত ঠেসে বেহায়ার মতো কাব্যকেই দেখতে থাকে। তারপর ডাকে। এই শুনুন না, কত সময় লাগবে? কাব্য ভীষণ মনোযোগে কাজ করতে করতে জবাব দিল। ঘন্টা 2-1। কুহু মুখটা গোমরা করে ফেলল শুনে, ঘন্টা 2 অনেক সময়। কুহু এতে করে বলল, বোঝে না নাকি বদমাস লোক, সব মুখে বলবে না করেও সোজাসুজি বলার পরেও ভাবটা নিচ্ছে কেনই বা। কুহুর রাগ হলো এবার ভীষণ। ও মেয়ে হয়ে এতদূর এগোলো, সে ছেলে হয়ে পারছে না। কুহু ঠোঁট কামড়ে ওভাবেই রাগী মুখে কাব্যের দিকে তাকিয়ে থাকলো। তারপর কি মনে হলো, হুট করে উঠে গেল শোয়া থেকে।
কাব্যকে উঠতে দেখে দেখে বলল, কই যাচ্ছিস? কুহু কাব্যকে লুকিয়ে সব একটা শাড়ি হাতে নিয়েছে। জবাব দিল, বাথরুমে। কাব্য নিজের মতো আবার কাজে লেগে গেল। কুহু চুপচাপ চোরের মতো শাড়ি আর কিছু মেকআপ আইটেম নিয়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে চেঞ্জিং এরিয়া থাকায় সুবিধাই হয়েছে। আধা ঘন্টা পর কুহু বাথরুম থেকে বেরিয়ে এলো। আবেদনময়ী রূপে নিজেকে রানীর মতো করে সাজিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে চূড়ান্ত আবেদনময়ী কণ্ঠে ডাকল, এই যে তাকান এইদিকে।